ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। ভারতের ইতিহাসে কিছু মানুষ আছেন যারা কেবল রাজা ছিলেন না, ছিলেন এক আদর্শ, এক প্রেরণা, এক আন্দোলন, যাদের কথা আমাদের স্কুলের পাঠ্য বইতে পড়ানো হয় না, পড়ালেও এমনভাবেই পড়ানো হয় যার দ্বারা আমরা বা ছাত্ররা কোনো আদর্শ বা প্রেরণা পান না। আজ আমরা জানব এমন একজন শাসকের কথা, যিনি শত্রুদের চোখে বজ্রের মতো ছিলেন আর নিজের প্রজাদের কাছে ছিলেন ছায়ার মতো স্নেহশীল। তিনি হলেন ছত্রপতি শিবাজী মহারাজ। শিবাজী মহারাজের জন্ম, মৃত্যু, সাল ইত্যাদি আপনারা ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। আমরা সেই বিষয়ে আলোচনা করব না। যে কোনো কিছু আলোচনার সাল, তারিখ, তথ্য ইত্যাদি এইটুকুর জন্যই কাজে লাগে যে সেই সময়কালটা বোঝাতে। যেমন ধরুন 1674 সালে শিবাজীকে রায়গড় দুর্গে ছত্রপতি উপাধিতে ভূষিত করা হয়। তিনি তখন এক স্বাধীন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এই সব তথ্য আমাদের আলোচনার বিষয় নয়। স্বামী পরমানন্দজি কথার প্রসঙ্গে একবার শিবাজী মহারাজ সম্পর্কে বলেছিলেন, সেটা আমাদের আলোচনার বিষয়। উনি বলেছিলেন, শিবাজী মহারাজ সমর কলায় সিদ্ধ ছিল। সমর কলা অর্থে যুদ্ধবিদ্যা। ওর গুরু রামদাস ওকে এটা শিখিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ 16 কলায় পূর্ণ। এক একটা কলার আবার 4টি করে ভাগ। এই মোট 64 কলায় সিদ্ধ ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তার ব্যবহৃত মার্শাল আর্টের বিভিন্ন শিক্ষা গুরু পরম্পরায় রয়েছে, যে সমস্ত রামদাস জানতেন, অর্থাৎ যিনি শিবাজীর গুরু ছিলেন, উনি সেগুলো শিবাজীকে শিখিয়েছিলেন। এই প্রসঙ্গে বলে রাখি, সদ্গুরু বলেছিলেন যে শ্রীকৃষ্ণর 1000টি আশ্রম ভারতবর্ষে ছিল। পরবর্তীতে বাইরে থেকে মুসলিমরা আক্রমণ করে সেই সব আশ্রম সহ প্রাচীন বহু মন্দির তারা ধ্বংস করেছিল। এবার মূল আলোচনায় ফিরে আসি। শিবাজী মহারাজের গুরু ছিলেন রামদাস। উনি এই মার্শাল আর্ট জানতেন এবং উনি সেগুলো শিবাজী মহারাজকে শিখিয়েছিলেন। ফলে আমরা ইতিহাসে পাই যে মুঘল সৈন্য বেশ কয়েকবার শিবাজীকে চারিদিক থেকে ঘিরে ফেলেছিল, কিন্তু কোনোবারই তারা শিবাজীকে ধরতে তো পারেনি, অস্ত্রাঘাতও করতে পারেনি। 24 থেকে 25 ফুট লাফাতে পারত শিবাজী। নিজের ঘোড়ার পিঠ থেকে 24 ফুট দূরে বিপক্ষের ঘোড়সওয়ারের বুকে লাথি মেরে তাকে ফেলে তার ঘোড়া নিয়ে বেরিয়ে যেতে পারত। এটাও একটা কলা। আবার চারিদিক থেকে ওর ওপর বর্ষা পড়ছে কি তীর আসছে, তখন ঘোড়ার পিঠ থেকে খাঁড়া উঁচুতে 8 থেকে 10 ফুট লাফিয়ে উঠে আবার নেমে বসতে পারত ঘোড়ার পিঠে। দেখো না, ঔরঙ্গজেব ওকে কৌশলে বন্দি করল, সেখান থেকেও পালিয়ে এলো। এ যেন বাঘের গুহায় ঢুকে বাঘের মুখ থেকে ফিরে আসার থেকেও কঠিন কাজ। তবে এই যে স্বেচ্ছায় বন্দিত্ব মেনে নেওয়া, এর পিছনেও গুরু রামদাসের শিক্ষা ছিল। ওর উপর গুরুর নির্দেশ ছিল, যেমন করে কংসের রাজদরবারে ভগবান শ্রীকৃষ্ণ একা মার্শাল আর্ট প্রয়োগ করে কংসকে হত্যা করেছিলেন, তেমনি ঔরঙ্গজেবকে হত্যা করাই ছিল শিবাজীর উদ্দেশ্য। কিন্তু ঔরঙ্গজেবের কাছে গুপ্তচরদের রিপোর্ট ছিল যে শিবাজী 20 থেকে 25 ফুট লাফাতে পারে। তাই ধূর্ত ঔরঙ্গজেব সর্বদাই নিজের সম্বন্ধে সচেতন থাকত এবং কাউকে বিশ্বাস করত না। 2-4 দিন অন্তর দেহরক্ষী বদল করত। যাই হোক, ও শিবাজীকে শৃঙ্খলিত অবস্থায় নিয়ে এলো। যদিও শর্ত ছিল বন্ধুত্বপূর্ণ আলোচনার জন্য ওকে সভায় আনা হবে, কিন্তু ঔরঙ্গজেব সে শর্ত রাখেনি। জয় সিং, যশবন্ত সিং প্রভৃতি হিন্দু সভাসদ শিবাজীকে ঔরঙ্গজেবের কথায় বিশ্বাস করে তার কাছে নিয়ে এসেছিল। তারা এই ঘটনায় খুব দুঃখিত হয়েছিল, কিন্তু কিছু করার কোনো উপায় ছিল না। শিবাজী যখন দেখল যে তার পরিকল্পনা ব্যর্থ, তখন কৌশলে পালিয়ে গেল। এই ধরনের ইতিহাস সার্বিকভাবে লেখা হয়নি। হলে শিবাজীর মতো বীরদের গৌরবে ভারতবাসীর বুক গর্বে ভরে উঠত। স্বামী বিবেকানন্দের
একজন মারাঠি শিষ্য ছিলেন, যিনি পরে সন্ন্যাসও নিয়েছিলেন। প্রথম পরিচয়েই স্বামীজি তাকে মারাঠা জাতির গৌরব শিবাজির কথা বলতে শুরু করলেন। কিন্তু ছেলেটি শিবাজির সম্বন্ধে বিরূপ মন্তব্য করায় স্বামীজি খুব রেগে গিয়েছিলেন। তারপর তিনি যখন শিবাজির প্রকৃত ঘটনাগুলো বলতে লাগলেন, তখন তিনি অবাক। বলছিলেন, স্বামীজি, আমি মারাঠি হয়ে এত কথা জানি না, আর আপনি এসব কি করে জানলেন? যাই হোক, সেই থেকে ছেলেটির মধ্যে শিবাজির সম্বন্ধের ভুল ধারণা ভেঙে যায়। প্রসঙ্গত বলে রাখি, আপনি যদি এইসব মার্শাল আর্ট শিখতে চান, তাহলে এখনও কোয়েম্বাটুরে সদ্গুরুর আশ্রমে প্রাচীন মার্শাল আর্ট, যেটাকে কালারি পাইটু বলে, সেটা ঈশা সংস্কৃতির বাচ্চারা বা স্টুডেন্টরা এখনও শিক্ষা লাভ করছেন এবং তারা শেখানো। এই প্রাচীন বিদ্যা যারা যারা শিখতে চান, তারা অবশ্যই ইন্টারনেটে গিয়ে সার্চ করতে পারেন ঈশা ফাউন্ডেশন কালারি পাইটু, ঈশা সংস্কৃতি কালারি পাইটু, এইসব শব্দ দিয়ে সার্চ করলে আপনারা কিছু গাইডেন্স পাবেন। বর্তমানে যা পরিস্থিতি, আত্মরক্ষার জন্য প্রত্যেককেই শিবাজি মহারাজ হয়ে উঠতে হবে। আপনার যদি নিজের সামর্থ্য না থাকে, নিজের বাড়ির বাচ্চাকে এই সকল শিক্ষা দিন, গুরুকুলে পাঠান। এইসব পাঠ্য বইতে যেসব লেখা আছে ওইসব ছাইপাশ পড়ে শুধুমাত্র একটা বাচ্চা চাকরি করতে পারে, চাকরিজীবী হতে পারে, কারো চাকর হতে পারে, কিন্তু সে তার আত্মবিশ্বাস পাবে না, সে কোনো আদর্শ পাবে না, সে কোনো প্রেরণা পাবে না। আর একটা জাতি আদর্শের অভাবেই দুর্বল হয়ে পড়ে। সিস্টেমেটিক্যালি ভারতবর্ষের লোকেদের এইসব তথ্য গভীরভাবে পড়ানো হয় না। মহাপুরুষদের জীবনী বা তাদের বাণী সংকলন পড়লে আপনারা এগুলো জানতে পারবেন। একমাত্র গুরু পরম্পরায় প্রাচীন শিক্ষা, প্রাচীন কথা এগুলো আদান প্রদান হয়, আর এই চ্যানেলের মাধ্যমে সেগুলো ছড়িয়ে দেওয়াই আমাদের কাজ। তবে দুঃখের বিষয়, এইসব আলোচনাও মানুষ শুনতে চায় না। একটা গবেষণায় বলছিলেন যে মানুষ সারাদিনে প্রায় 5 থেকে 6 ঘন্টা অ্যাভারেজে ভারতবাসীরা রিলস দেখে সময় কাটান। সব থেকে বেশি ভাইরাল হয় নারী শরীর দেখানো রিলস, অথবা কোনো অ্যাক্সিডেন্টাল রিলস বা কোনো ঝামেলার রিলস। মানুষের মধ্যে আদর্শ উদ্যম এগুলো আসবে কোথা থেকে? তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, যদি আপনাদের আমাদের চ্যানেলের আলোচনাগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।